আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দিব শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ। এবার কি হতে পারে? শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের, বেনজির সহ বাঘা বাঘা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে ইন্টারপোল। আরও কি বিষয় উঠে আসলো চিঠিতে, তারা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব এবার একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ছাত্রনায়ক নাহিদ ইসলাম। বিএনপিকে উদ্দেশ্য করে এমন বার্তা কি দিলেন তিনি? আরও কি বিষয় উঠে আসলো জানতে পারবেন। সেই সাথে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে ইন্টারপোলের থাবায় ধরতে যাচ্ছে কিন্তু হাসিনাকে। এবার শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন করা হয়েছে। ইন্টারপোলের আবেদন এবং শেখ হাসিনা, কাদের, বেনজির 12 জনের বিরুদ্ধে কি রেড নোটিশ জারির চিঠি দেওয়া হলো, সে সকল বিষয়ে এক্সক্লুসিভ তথ্য তুলে ধরা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসির মেয়র শেখ ফজলেনুদ্দিন তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক হামিদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশের চিঠির আবেদন করা হয়েছে। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলিত বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগেও দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালতে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশের জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। পুলিশের সদর দপ্তর সূত্র জানায়, আদালত প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশের সদর দপ্তরের শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে থাকে। পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনের মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা, বেনজির আহমেদ ছাড়া আরও 10 জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় 10 এপ্রিল। এর আগেও তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে নথিপত্র সহ চিঠি পাঠিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে গত বছরের নভেম্বরে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এনসিবি যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টি বা গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। অন্যদিকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলিত মাসের ফেব্রুয়ারির দিকে। এটা সবাই জানেন। এর আগেও দুদক তাদের বিরুদ্ধে মামলা করেছে। তবে বেনজির আহমেদ ঘটনার আর্থিক দুর্নীতি বা অপরাধ হওয়ার তার বিরুদ্ধে নোটিশ জারির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ দেখা যেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 3টি মামলা করা হয়েছে। এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংশোধিত হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার একাধিক অভিযোগ মিলেছে। সেই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনও আসামি। এছাড়াও 2013 সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে নেতাকর্মীদের হত্যা নির্যাতনের ঘটনা একটি এবং বিগত 15.5 বছরের খুনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের আরেকটি মামলা রয়েছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাথে একাধিক সাংবাদিকদেরও জানিয়েছে। এই বিষয়গুলো যখন উঠে এসেছে, বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোলের সহযোগিতা থাকতে হবে।
অন্যদিকে বিদেশে পলাতক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে সেটিও সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলকে জানায়। যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে সেগুলো এখনও ইন্টারপোলের প্রক্রিয়াধীন। এখন কথা হলো, ইন্টারপোলের মাধ্যমে যদি তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয় তারা কি অসুবিধায় পড়বেন? প্রথমত তারা নিষেধাজ্ঞার কবলে পড়বেন এবং সেই সাথে তাদের গ্রেফতার করার একটি নতুন সম্ভাবনা তৈরি হবে। ইন্টারপোল তাদের গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন একটি বিষয় কিন্তু থাকে। তো এখন কবে নাগাদ ইন্টারপোলের মাধ্যমে তাদের রেড অ্যালার্ট জারি করা হবে তা নিয়ে কিন্তু স্পষ্ট কিছু হয়নি। মূলত এখন আবেদন করা হয়েছে, এই আবেদনটা কবে নাগাদ ইন্টারপোল তাদের নোটিশ জারি করবে সে বিষয়টা কিন্তু এখন সময় সাপেক্ষ। যেখানে ইন্টারপোলে এখন পর্যন্ত শেখ হাসিনা সহ 12 জনের নাম একটা আবেদন করা হয়েছে, যে নামগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন দেখা যাক কি হয়। এবার তুলে ধরতে যাচ্ছি এনসিপির নেতা এবং ছাত্র আন্দোলনের মুখ্য নেতায় নাহিদ ইসলামের বক্তব্য। রীতিমতো চমকে যাবেন। এবার বিএনপিকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারির বার্তা দেওয়া হয়েছে। একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, এমন বার্তা তিনি আবার সরাসরি বলে দিলেন। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এই আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে এমন হুঁশিয়ারি বার্তা দেন। নাহিদ ইসলাম বলেন, 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান কেবল কোনো পরিবর্তন বা ব্যক্তির পরিবর্তন নয়, এটা ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা যায় এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। যে দলের প্রধান শক্তি ও ভিত্তির জায়গাটা হচ্ছে এই দেশের তরুণরা। সেই জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতেই আমাদের যে বক্তব্য ছিল, আমরা ফ্যাসিবাদের বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা স্পষ্ট করে আরও বলেন, বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, আমরা 90 গণ অভ্যুত্থানের কথা বইয়ে পড়েছে, কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণের রাস্তায় নেমে আসে সেই আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই 16 বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই একেবারে বা এবার জুলাই গণ অভ্যুত্থান যেন কোনোভাবে ব্যর্থ না হয়। জনগণের ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি তা অবশ্যই পূরণ করতে হবে, এই জাতির প্রতি আমাদের সকলেরই অঙ্গীকার। নাহিদ আরও বলেন, যে সংস্কার করলে কাঠামো গুণগত আমল পরিবর্তন সম্ভব হবে, কারণ আমরা দেখছি বিগত সময় আমাদের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধান এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো ব্রিজ বনেছিল। সেই ফলে রাষ্ট্র কাঠামো অক্ষুণ্ণ রেখে যেই ক্ষমতায় যাক তার ভেতরে ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবেই। সেই জায়গায় রাষ্ট্রের সংস্কার, সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে এনসিপি বিশেষ গুরুত্ব দিয়েছে। শুধু তাই নয়, তারা চাচ্ছে এই সরকার নতুনভাবে সকল কিছু সংস্কার করুক এবং সংস্কার করার মাধ্যমেই নতুন একটি দেশ পরিচালনার জন্য নতুন সরকার আসবে নির্বাচনের মাধ্যমে। সংস্কার না করে কোনোভাবে নির্বাচন দেওয়া যাবে না। এই নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি।